ক্ষুধার জ্বালায় মানুষ আত্মহত্যা করছে, মানুষ সন্তান বিক্রি করে দিচ্ছে এবং রেটও ছিল 10 টাকা পার বাচ্চা আরকি। এরকম রেট নির্ধারিত ছিল। জুলাই রেভলিউশন নিয়ে মিডিয়া একটু কম কাজ করছে। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলের বাইরে আর কখনো ভুখামি ছিল হয় নাই। খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করার পর কিন্তু কোনো অ্যানার্কি হয় নাই। এটা যদি একটা র্যাডিক্যাল ইসলামিস্ট গভর্নমেন্টই হইতো তাহলে ভারতীয় হাই কমিশনার কি ডেইলি মন্ত্রীদের সাথে গিয়ে চা চক্রে মিলিত হতেন। হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম ২ টা একেবারেই ডিফারেন্ট। জয় শ্রীরাম আর জয় মা দুর্গা ২ টার মধ্যে বিশাল পার্থক্য আছে। আবার ইসলামের ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে একত্ববাদ। আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বং পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটির চিফ এডিটর সাফওয়ান রহমান। সাফওয়ান, হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি HTS, ইজ ইট নিউজ পেপার, ম্যাগাজিন অর মিডিয়া হাউস, মানে কি এটা? থ্যাঙ্কস ফর হ্যাভিং মি ভাইয়া এই পডকাস্টে। হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি হচ্ছে নিউজ পেপার না কোনো, এটা অনলাইন ভিত্তিক হিস্ট্রি নিয়ে কাজ করতে পছন্দ করে এরকম একদল একঝাঁক তরুণদের একটা সোসাইটি, যারা আমরা 5ই আগস্টের অগাস্ট গণ অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন জায়গায় যে লুকিয়ে রাখা আর্কাইভগুলো উন্মুক্ত হয়েছে সেই আর্কাইভগুলো নিয়ে আমাদের না বলা ইতিহাস নিয়ে আমরা কাজ করছি। এবং সামনে আমাদের বইমেলাতে 2টি বই আসছে। একটি হচ্ছে ৭৪-এর দুর্ভিক্ষের না দেখা ছবিগুলো নিয়ে, এবং আরেকটি বই আসছে খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামল নিয়ে। যে 2টি কাজ বাংলাদেশে এর আগে কখনো কেউ করে নাই। খন্দকার মোশতাক তো অনেকটা ট্যাবু একটা ক্যারেক্টারের মতো। অ্যাবসলিউটলি। মানে খন্দকার মোশতাককে আমরা ভিলেন হিসেবে জানছি, তো সে ভিলেন হইতেও পারে, সেটা হয়তো বইটা পড়লে আরো ডিটেলস বুঝতে পারবো, ঠিক আছে। কিন্তু হচ্ছে ওই ৮১ দিনের শাসনামল তোর চোখে কিরকম? ৮১ দিনের শাসনামল আসলে ভাই যদি বলি, রিসার্চ আমরা যেটা করেছি সেই রিসার্চে আমরা মানে খুব মজার 2টা ইনফরমেশন পেয়েছি। একটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা একটা অ্যানার্কির অবস্থা কিন্তু দেখেছি, এটা ডিনাই করার কোনো স্কোপ নাই। কিন্তু খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করার পর কিন্তু কোনো অ্যানার্কি হয় নাই। এটা অনেকে বলতে পারে যে যেহেতু এটা আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট ছিল, আর্মির একেবারে ডিরেক্ট সমর্থন ছিল। কিছু কিছু পত্রিকায় তো এরকমও নিউজ হলো যে খন্দকার মোশতাকের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণ। সুতরাং আর্মি এটাতে ব্যাকড হোক আর না হোক, এটা যদি কিপ অ্যাসাইড করি, অ্যানার্কিটা হয় নাই, এক নাম্বার। এটা আমরা দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে যেটা নিয়ে আজকেও আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ কথা বলছিলেন ডক্টর ইউনূসের সাথে, তাদের যে মিটিং ছিল সেই মিটিংয়ের পরে তারা যখন সাংবাদিকদের ব্রিফ করছিলেন তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছিলেন। এবং আমরা এখনও দেখেছি যে 5 আগস্টের পরে আওয়ামী যে প্রোপাগান্ডা সেল আছে সেই প্রোপাগান্ডা সেলের একটা বড় অংশই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারা চালাচ্ছে, যেমন আলুর দাম অনেক বেশি, পেঁয়াজের দাম অনেক বেশি, ইত্যাদি ইত্যাদি। তো অ্যাস্টনিশিংলি আমরা যেটা দেখেছি, মোশতাকের শাসনামলের যে ৮১ দিন, চালের দাম থেকে শুরু করে শিশু খাদ্য, ডাল, সবজি, যত ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর দাম এতটাই নিম্নমুখী ছিল যে পত্রিকাগুলো পর্যন্ত হেডলাইন করেছে, নিউজ করেছে যে সর্বত্র দ্রব্যমূল্যের দাম মানে কমে যাচ্ছে আর কি। কমে যাচ্ছে এবং এটা খুবই সিগনিফিকেন্ট, খুবই আচ্ছা, সিগনিফিকেন্ট। মানে এইখানে হচ্ছে মানে ডাউট যেটা, মানে বিগত 15 বছরের যে শাসন, যে ফ্যাসিস্ট শাসন, সেখান থেকে কোশ্চেনটা বারবার আসে যে আর্মি ব্যাকড গভর্নমেন্ট থাকা অবস্থায় ওই সময় নিউজ পেপারে যে রেফারেন্সগুলোকে যদি আমরা ইউজ করি সেগুলো আসলে কতটুকু বস্তুনিষ্ঠ, বা এই জায়গাতে হচ্ছে হচ্ছে মানে তোরা যখন রিসার্চ করতেছিস, মানে তোদের হচ্ছে চিন্তা ভাবনাটা, বা তোরা জিনিসটাকে অ্যাজ এ রিসার্চারের জায়গা থেকে কিভাবে জিনিসগুলোকে দেখছিস? আসলে ভাই বলতে গেলে কি, আপনি যখন একটা রিসার্চ করেন, রিসার্চে কিন্তু যখন আপনার টপিক থাকে হিস্ট্রি, আমরা তো এখানে সায়েন্স নিয়ে রিসার্চ করছি না, আমরা এখানে হিস্ট্রি নিয়ে রিসার্চ করছি। তো হিস্ট্রি আসলে কখনো কোনো ফ্যাক্ট হয় না। হিস্ট্রি ইজ অল অ্যাবাউট ন্যারেটিভ। আপনাকে ন্যারেটিভগুলো কালেক্ট করে নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে এই জিনিসটা আমি আসলে কিভাবে দেখবো। আমি যদি 72 থেকে 75 বাদ দিয়ে যেমন জিয়াউর রহমানকে নিয়ে একটা কথা বলি, যেমন অনেকে বলে যারা জিয়াউর রহমানকে দেখতে পারে না, তারা ন্যারেটিভটা এরকম দেয় যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছেন। আবার যারা প্রো জিয়া অর্থাৎ জিয়াকে খুব ভালোবাসেন তারা বলেন যে ইতিহাসের প্রয়োজনে বা সময়ের প্রয়োজনে ক্ষমতা জিয়াউর রহমান গ্রহণ করেছেন। তাহলে আপনি দেখেন ঘটনা একটাই, জিয়াউর রহমান ক্ষমতায় আসছেন, ন্যারেটিভ ইজ ডিফারেন্ট। কারো কাছে ক্ষমতা দখল, কারো কাছে ক্ষমতা গ্রহণ। এইটাকে আরো অনেক ফ্রেমিং দেওয়া যেতে পারে। সুতরাং এখন পেপারের নিউজ আমাদের কিভাবে ন্যারেটিভটা তৈরি করেছিল তৎকালীন সময়, এবং কিভাবে কিছু কিছু ফ্যাক্ট তো আমরা ডিনাই করতে পারি না, যেমন দ্রব্যমূল্যের অধোগতি, দ্রব্যমূল্য কমে যাচ্ছে, বা হচ্ছে এনআরকির বিশাল বড় কোনো নিউজ আমরা পাই নাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফরেন পলিসির নিউজগুলো কিন্তু সবসময় ফ্যাব্রিকেটেড হয় না, এটা ন্যারেটিভের উপর ডিপেন্ডও করে না। যেমন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে বা শেখ মুজিব মারা যাওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে বেশ কয়েকটা দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, যারা কিন্তু
75-এর 15ই আগস্টের আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, যার মধ্যে একেবারে টপ লিস্টে যদি আমি করি সেটা সৌদি আরব। সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তারপরে সুদান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তারপরে আমরা যেটা পেয়েছি যে খন্দকার মোস্তাকের শাসনামলে পুরা টাইম জুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে সবাই খন্দকার মোস্তাকের সাথে দেখা করেছেন, অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ফরেন পলিসির জায়গাতেও আপনি যদি চিন্তা করেন ফ্যাব্রিকেটেড নিউজ পাওয়ার চান্স কম, সেটা আর্মি ব্যাকড একটা গভর্নমেন্টের আমলে থাকা পত্রিকা হলেও। হুম। ঠিক আছে? সুতরাং ন্যারেটিভ যখন আপনি খুঁজতে যান আপনাকে তো একটা সূত্র ধরে শুরু করতে শুরু হবে। করতে হবে। সুতরাং মোস্তাক নিয়ে যখন কেউ কিছু করে নাই, তো আমরা যখন হাত দিয়েছি, তো যেটাই আমাদের কাছে সহজলভ্য সেটা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে না, হবে। ফ্যাক্ট ইজ যে হচ্ছে মোস্তাকের সময় জিনিসপত্রের দাম কমছে। এখন হচ্ছে এক্সাক্টলি, হ্যাঁ। আলোচনাটা হচ্ছে যে সেখানে হচ্ছে মোস্তাকের শাসন ব্যবস্থার ক্রেডিবিলিটি কতটুকু, নাকি হচ্ছে তখন সেনাবাহিনীর ক্রেডিবিলিটি কতটুকু এটার সেনাবাহিনীর পিছনে, ক্রেডিবিলিটি কতটুকু। বা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার ছিল কিনা, হ্যাঁ, ন্যাচারাল যেমন একটা একটা হ্যাঁ, ছোট এখানে একটা হ্যাঁ, নোক্তা দেই। যেমন একটা মজার ব্যাপার আমরা পেলাম কি, একটা ন্যারেটিভ আছে বাজারে যে বাংলাদেশের দুর্গাপূজায় কখনো অনেক বেশি ছুটি দেওয়া হয়নি। হুম, অথচ মোস্তাকের শাসনামলে যে দুর্গাপূজা হয়েছিল সেখানে ২ দিন সরকারি ছুটি ছিল। এই আচ্ছা, তথ্যটা মনে হয় বাংলাদেশের কেউ বাজারে এই জানে না। নোক্তা কখনো না, আসে নাই বা এটা আলোচনাও হয় নাই। হুম, বাট এটা খুবই ইন্টারেস্টিং এবং মহাসমারোহে ওই সময় ঈদ উদযাপিত হয়েছে, দুর্গাপূজা উদযাপিত হয়েছে এবং একটা কমন যে ন্যারেটিভ যে মোস্তাক ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের একটা র‍্যাডিক্যাল ইসলামিস্ট শিফট শিফট, হয়েছে। হ্যাঁ। এটা খুবই আমাদের কাছে মানে আমরা হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি থেকে যারা এটাতে হাত দিয়েছি যে মোস্তাকের ৮১ দিন কেমন ছিল, আমাদের কাছে এটা খুবই উইয়ার্ড। উইয়ার্ড এই সেন্সে ভারতের তৎকালীন হাই কমিশনার যিনি সমর সেন, হুম, উনি মোস্তাক থেকে শুরু করে মোস্তাকের ক্যাবিনেটের যত মন্ত্রী আছে, আমি আজকেও রিসার্চ করলাম, মোস্তাকের ক্যাবিনেটের যত মন্ত্রী আছে তাদের সবার সাথে কুশলাদি বিনিময় করছেন, ডেইলি তাদের সাথে দেখা করছেন। তো এটা যদি একটা র্যাডিক্যাল ইসলামিস্ট গভর্নমেন্টই হইতো তাহলে ভারতীয় হাই কমিশনার কি ডেইলি মন্ত্রীদের সাথে গিয়ে চা চক্রে মিলিত হতেন না? হুম, এক। হুম, ২ নাম্বার হচ্ছে দুর্গাপূজার উদযাপন আমরা দেখেছি একেবারে সুন্দর, যেরকম হাজার হাজার মণ্ডপে বাংলাদেশ জুড়ে দুর্গাপূজা হয় সেরকম দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোনো ধরনের বড় রকমের স সাম্প্রদায়িক সহিংসতা যেটাকে আমরা বলি, সেটা আমরা মোস্তাকের এই ক্ষুদ্র শাসনামলে দেখতে পাই নাই। সুতরাং র‍্যাডিক্যাল ইসলামিস্ট আপনি বলবেন কিনা এখানে তখন একটা প্রশ্ন থাকে। বইটা বের হওয়ার পরে বা ভিডিও যদি আমরা করি, ভিডিও আসার পরে পাঠক এবং শ্রোতা ডিসাইড করবে যে আসলে মোস্তাক গভর্নমেন্টকে সে কোন অ্যাডজেক্টিভ দিবে। না, বাংলাদেশে তো হচ্ছে রেডিকাল মুসলিম এই ব্যাপারগুলো কনসেপ্টটাকে দাঁড় করানো হয়েছে যে আওয়ামী লীগের যে কনসেপ্ট মুজিববাদ, সেই মুজিববাদকেই বাঙালি জাতীয়তাবাদ হিসেবে দেখানো হয়েছে এবং সেই বাঙালি জাতীয়তাবাদ অপোজ যারা করে তারা প্রত্যেকেই উগ্রপন্থী, প্রত্যেকেই মৌলবাদী, বা প্রত্যেকটা আইডিওলজি উগ্রপন্থীদের আইডিয়া। শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদের ধারণা এটাই হচ্ছে একমাত্র প্রো মানে লিবারেল কনসেপ্ট। এইভাবেই তো আওয়ামী লীগ আশ্চর্য। ন্যারেটিভটা এই সোসাইটিতে এস্টাবলিশ করছে এবং যেটা দেখলাম যে মানে ধর্ম পালনের স্বাধীনতা, এটা তো সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে তারা হচ্ছে মহাসমারোহে উৎসব করতেছে, ঠিক আছে? এবং তারা হচ্ছে ওইখানে ২ দিন ছুটি পাচ্ছে। তার মানে গভর্নমেন্ট তো হচ্ছে ওই গ্রুপটাকে বা অ্যাকোমোডেট সোসাইটির করতে ওই চাচ্ছে। মানুষগুলোকে তো অ্যাকোমোডেট করতেছে। তো এই যে বিগত ১৫ বছরেও আমরা হচ্ছে এই বাঙালি জাতীয়তাবাদের ফরমেশনে দেখছি কিভাবে আমাদেরকে অপ্রেসড করা হইছে। বাঙালি জাতীয়তাবাদের কারণে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, মানে দেখা গেছে শুরু করছে হচ্ছে নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টি থেকে শুরু হইছে যে মানে ১ম এ আলোচনাটা ছিল এরকম যে ২০১৩ পরবর্তী সময়টাতে, ঠিক আছে? ওই সময় হচ্ছে যে যদি কাউকে মানে গুম করতো বা যদি কাউকে তুইলা নিত, তখন সবাই এটা প্রুফ করার ট্রাই করতো যে ও তো শিবির না। তাইলে হ্যাঁ, ওরে কেন তুইলা নিছে? হ্যাঁ, এখানে কিন্তু একটা কনসেপ্টে ভুল আছে। তার মানে শিবির হইলেও ওরে তুইলা নেয়া যায়। হ্যাঁ, এই এক্সাক্টলি। ন্যারেটিভটা চেঞ্জ হইতে কিন্তু আরো বছর ২-৩ লাগছে। তারপর গিয়ে ডিসকাশনটা শুরু হইছে এবং যে এটা আবরার ফাহাদ মারা যাওয়ার আগ আবরার, পর্যন্ত কিন্তু এইটা হয় নাই। আলোচনার টেবিলেই আসে নাই। আলোচনা টেবিলে আসে না। আবরার ফাহাদ মারা যাওয়ার পরে যেটা হইছে যে তখন সবার ডিসকাশন হইছে যে শিবির হইলে কেন তুমি ওরে মারবা? শিবির হইলে কেন ওরে তুইলা নিবা? মানে ইজ দিস ক্রাইম? তুমি তো একটা পলিটিক্যাল পার্টি করতেছো, ক্রাইম তো না। সে যদি কোনো ফৌজদারি অপরাধের সাথে থাকে সে স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাবে। তো এই ডিসকাশনটার কারণ হচ্ছে এই যে বাঙালি জাতীয়তাবাদ, এখন তো বাংলাদেশ থেকে বাঙালি জাতীয়তাবাদের একমাত্র ধারক বাহক নাই। ঠিক আছে? বাঙালি জাতীয়তাবাদের হচ্ছে মানে ১ম আমি বলব হচ্ছে মানে স্পিরিচুয়াল পারসন বলি বা স্পিরিচুয়াল লিডার বলি শেখ মুজিব। তো এটার সেকেন্ড স্পিরিচুয়াল লিডার ছিল শেখ হাসিনা। শি ইজ গন। তো এখন বাংলাদেশে যেটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে আবারও মৌলবাদী একটা গ্রুপের উত্থান ঘটছে। বাংলাদেশে হচ্ছে হিন্দু সহ মাইনর যে গ্রুপগুলো আছে তারা প্রচণ্ড অপারেশনের ভিতরে যাচ্ছে এবং সবচেয়ে বড় যে ডিসকাশনের জায়গাটা যে হচ্ছে মানে হিন্দুত্ববাদী আর হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম, এই কনসেপ্টটা যে আলাদা, এটাকে হচ্ছে বারবার গুলায় ফেলা হচ্ছে বৈশ্বিক মিডিয়া এবং স্থানীয়ভাবে প্রচুর এনার্কি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বৈশ্বিক মিডিয়াতে ডিফারেন্ট হচ্ছে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সো এই ডিসকাশনটা একটু শুনি।
খুবই জটিল ডিসকাশন। আমি জানি এখানে কয়েকটা কথা বললে হয়তো অনেকে ২টা ক্লিপ বা স্নিপেট নিয়ে ভাইরাল হয়ে যেতে পারে, আমি জানি না। তারপরও বলি। আ হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম ২ টা একেবারেই ডিফারেন্ট। Different. কারণ শব্দ ২ টাই তো ডিফারেন্ট। তাই না? একটা হিন্দুত্ববাদ আর একটা হিন্দু ধর্ম। তবে এখন এখানে একটু থিওরিটিক্যাল আলোচনায় যেতে হবে। আমি যেটা আসলে পার্সোনালি মনে করি ভাইয়া, সেটা হচ্ছে আপনি রিলিজিয়ন নিয়ে আলোচনা করবেন, শাস্ত্র বা ধর্মগ্রন্থ বা গ্রন্থ যেটা বলে সেটা যদি আলোচনায় না আসে তাহলে সেটা হবে না। আপনার ডিসকোর্সের ক্ষেত্রে দেখবেন আমরা যখন মুসলিমদেরকে নিয়ে আলোচনা করি, কোরআন হাদিসের রেফারেন্স কিন্তু খুব আসে। হ্যাঁ। কিন্তু যখন আপনি হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করেন, উপনিষদের রেফারেন্স কয়বার আসে? বেদের রেফারেন্স কয়বার আসে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ কয়বার আসে? রেফারেন্স আসে না। না। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে বেদে উপনিষদে কি বলা আছে, তাই না? হুম। তো আরেকটা, এটা একটা পয়েন্ট। আর ২ নাম্বার পয়েন্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট, হিন্দু ধর্মের না একটা ইউনিক বৈশিষ্ট্য আছে। সেই ইউনিক বৈশিষ্ট্যটা কি? উনাদের যে উপাস্য দেবদেবী, এখানেও তো ২ টা এন্টিটি, একটা দেব বা দেবতা, আরেকটা হচ্ছে দেবী। একটা মেল এন্টিটি আর একটা ফিমেল এন্টিটি। এবং দেখা গেছে যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় প্রাধান্যের দিক থেকে দেবদেবী কিন্তু ভিন্ন। হুম। উত্তর ভারতে এক ধরনের দেবদেবী তারা প্রাধান্য পায়। যারা বৈষ্ণব তাদের কাছে বিষ্ণুদেব, যারা শৈব ধর্মের অনুসারী তাদের কাছে শিবদেব, যারা দুর্গাকে আরো বেশি বড় মনে করে তারা দুর্গাকে পূজা করে গুরুত্ব সহকারে। দক্ষিণ ভারতে শিবের পুত্র কার্তিকেয় পূজিত হন। হুম। সুতরাং প্রচণ্ড পার্থক্য আছে। সুতরাং আপনি যখন একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট দেব বা দেবতাকে বা দেবীকে পূজিত হতে দেখেন, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস ডিরাইভ করতে পারি যে আঞ্চলিকতা হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে এক হচ্ছে আঞ্চলিকতা। হুম। ২ নাম্বার হচ্ছে হিন্দু ধর্মের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি মিথোলজিক্যাল স্ট্রাকচারটা দেখেন তাদের, সেই মিথোলজিক্যাল স্ট্রাকচারে দেখবেন একেবারে সুপ্রিম যাকে ধরা হয়, সেই সুপ্রিম ঈশ্বরের ফিমেল শক্তির এম্বডিমেন্ট হচ্ছে দেবী দুর্গা। এবং সেই দেবী দুর্গাকে পূজা করছেন হচ্ছে আমাদের বাংলার হিন্দু যারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সেখানকার যে হিন্দু ধর্ম সেটা বিকশিতই হয়েছে হিন্দু ধর্মের দেবী রূপ দিয়ে। অর্থাৎ নারী যে রূপ বা ফিমেল যে এন্টিটি দেবতাদের, সেই ফিমেল এন্টিটি দিয়ে বাংলা অঞ্চলের হিন্দুদের বিশ্বাসটা প্রকাশিত হয়েছে বা যুগ যুগ ধরে তৈরি হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আঞ্চলিকতার পয়েন্টে যদি আমরা ধরি, তাহলে বাংলা অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই অঞ্চলে আপনি কিন্তু দেখবেন যে দেবী দুর্গাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং দেবী দুর্গা এতটাই গুরুত্বপূর্ণ, আমরা যখন বলি যে আমাদের টেক্সট বুকে যে হিন্দু ধর্মীয় উৎসবের মধ্যে প্রধানতম ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা পূজা, একদম এক কথায়। এই কথাটা আপনি উত্তর ভারতে গিয়ে বলতে পারবেন না, কারণ ওরা তো দুর্গা পূজা ওদের জন্য ইম্পর্টেন্ট না। আবার এই কথাটা আপনি মধ্য ভারতে গিয়ে বলতে পারবেন না, কারণ ওদের কাছে গণেশ চতুর্থী খুব ইম্পর্টেন্ট। ওরা দেবতা গণেশ, যিনি কিনা দুর্গারই সন্তান, কিন্তু দেবতা গণেশ ওদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। আবার দক্ষিণ ভারতে যান, দেবতা কার্তিক ওদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গা থেকে যখন কেউ বাংলা অঞ্চলে দেবী দুর্গার জায়গায় শ্রীরামকে অনুপ্রবেশ করার চেষ্টা করে, তখন হিন্দু ধর্মের গবেষণাই কিন্তু আমাদেরকে বলছে যে এটা আসলে একটা কনফ্লিক্টিং জায়গা তৈরি করতেছে, কারণ আমাদের তো এখানে দেবী দুর্গাই প্রধান এন্টিটি হিসেবে পূজিত হয়ে আসছে। তো আপনি যখন রামকে এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করেন, আমি এটা কয়েকটা ইন্ডিয়ানের সাথেও ফেসবুক এবং ইনস্টাগ্রামে তর্ক করেছি, ওরা অনেক কুৎসিত ভাবে আমাকে অ্যাটাক করেছে, বাট তারপরে যেটা আমরা পেয়েছি বা যেটা বুঝি সেটা তো সেটাই। তো এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ, এখানে কনফ্লিক্টটা তাহলে কি দাঁড়াচ্ছে? কেউ জয় শ্রীরাম বলছে আর কেউ জয় মা দুর্গা বলছে। আমি আপনি কিন্তু কখনোই আমার এত বছরের জীবনে আমার কোনো হিন্দু বন্ধুকে জয় শ্রীরাম বলতে শুনি নাই। হরে কৃষ্ণ হরে রাম কিংবা হচ্ছে জয় মা দুর্গা, জয় মা কালী, কালী পূজার সময় আমরা কিন্তু এটাই শুনেছি, একটা ফিমেল এন্টিটি আর মেল এন্টিটির মধ্যে কেবলমাত্র হচ্ছে শ্রীকৃষ্ণ পূজিত হয়। জন্মাষ্টমীতে আমাদের কিন্তু ছুটি আছে, তো জন্মাষ্টমীটা পালিত হয়। আমরা কি কখনো দেখেছি যে রামের কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে আমাদের ছুটি ছিল বা আমাদের হিন্দুরা উদযাপন করছে, রাম পূজা করছে? সেটা না কিন্তু। এবং একই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, থিওরিটিক্যালি যদি আমরা চিন্তা করি, দেবতা রামের ঊর্ধ্বে, শাস্ত্র বলে দেবতা রামের ঊর্ধ্বে দেবী দুর্গা। কারণ শাস্ত্র মতে দেবী দুর্গা উপরে, দেবতা রাম নিচে, কারণ রাম স্বয়ং দেবী দুর্গার পূজা করেছেন শরৎকালে, এবং সেই শরৎকালে পূজা রাম করেছিলেন দেখেই শরৎকালে
দুর্গাপূজা হয়, দুর্গাপূজা হয়। অর্থাৎ দুর্গা তারও উপরে। এবং আপনি এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, মমতা ব্যানার্জি কিন্তু জয় শ্রীরাম শুনলে এরকমও দেখা গেছে কখনো কখনো স্টেজে উঠে না। হুম। হ্যাঁ, তিনি বলেছেন যে না আমাদের কেন জয় শ্রীরাম বলতে হবে, আমাদের বাংলারই তো দেবদেবতারা আছে, দেবতা তাই আছে। না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট, এই আঞ্চলিকতাকে আমাদেরকে মাথায় নিতে হবে যখন আমরা এই ডিসকাশনটা করি। সুতরাং জয় শ্রীরাম আর জয় মা দুর্গা দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে। তো জয় শ্রীরামটা আপনি দেখবেন ৮০-র দশকে বিজেপি হুম। এই স্লোগানটা নিয়ে আসে এবং রামদেবকে খুব বেশি গ্লোরিফাই করার চেষ্টা করা হয়, তাই না? তো যখনই এই ইনপুটটা দেওয়া হয় তখনই এই যে এই কনফ্লিক্ট অফ ফিলোসফি, কনফ্লিক্ট অফ আইডিওলজিটা তৈরি হয়, এক। আর ২ নাম্বার হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বিজেপির যে হিন্দুত্ববাদী এজেন্ডা, সেই এজেন্ডাতে আমি মনে করি ম্যাসকুলিনিটি, টক্সিক ম্যাসকুলিনিটি কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এখন আপনি টক্সিক ম্যাসকুলিনিটি তো দেবী দুর্গাকে দিয়ে প্রুফ করতে পারবেন না। না। আপনার আল্ট্রা সুপার ম্যাসকুলিন একজন দেবতা বা ডিটি লাগবে, যেটা হচ্ছে রামকে দিয়ে খুব সুন্দর স্যাটিসফাই করা এস্টাবলিশ যায়, করা যায়। এস্টাবলিশ করা যায়। দেবতা রাম ধরেন তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আবার সে রাবণ নামক অসুরের বধ করেছে, মানে বিশাল একটা ম্যাসকুলিন ফিগার সে। মানে এবং একে পলিটিক্যাল ফিগারও ক্রিয়েট করা পলিটিক্যাল অনেক ইজি। ফিগার কনভার্ট করা ইজি, যেটা হ্যাঁ। দেবী দুর্গাকে করা ইজি না, কারণ দেবী হ্যাঁ। দুর্গা তো ম্যাসকুলিন অসুরকে বধ করেছেন, হুম। হ্যাঁ, ফিমেল হয়ে। ফিমেল। সেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, আপনি হ্যাঁ। মাঠের রাজনীতিতে এটার ইনপুট করাতে পারবেন না। না। সুতরাং আহ, বাংলা অঞ্চলের বিশেষত্ব হচ্ছে এটা, এটা গবেষণাও আছে, এই আপনি গুগলে সার্চ দিলেই পাবেন যে কেন বাংলা অঞ্চলের হিন্দু ধর্মে ফিমেল দেবতাদের অবস্থানটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো দেবী দুর্গাকে নিয়ে এত বেশি গবেষণা হয়েছে যে কেন দেবী দুর্গা আমাদের এই অঞ্চলে এত বেশি গুরুত্বপূর্ণ, এবং দেখা গেছে যে বাংলার মানুষ বাই বর্ন বা বাই নেচার এই ফিমেল যে শক্তিটা বা ফিমেল এন্টিটির রিপ্রেজেন্টেশনকে আত্মীকরণ করেছে। সুতরাং দুইটা বৈশিষ্ট্য, আঞ্চলিকভাবেও আমরা শ্রীরামকে কখনো পূজা করি নাই, এক। আর ২ নাম্বার হচ্ছে আমাদের যে ধারা, হিন্দু ধর্মের ধারা, সেখানে শ্রীরাম অত গুরুত্বপূর্ণ হয়ে আসেও নেই, কারণ তিনি মেইল দেবতা, ওইভাবে আসে নাই। সুতরাং এই দুইটা এন্টিটি দিয়ে কিন্তু আপনি থিওরিটিক্যালি ডিসকাস করতে পারেন যে আসলে জয় শ্রীরাম শুনলে ডালমেকুচ কালা হইতে পারে, হইতে পারে। এবং এটাই তো মানে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি, অদ্ভুত ব্যাপারটা হচ্ছে মানে জয় শ্রীরাম ইটসেলফ ভারতে একটা পলিটিক্যাল স্লোগান, এবং যেটা হচ্ছে মমতা ব্যানার্জির জয় শ্রীরাম শুনে স্টেজে না ওঠার অন্যতম রিজন হচ্ছে পলিটিক্যাল রিজন। এক্স্যাক্টলি। বিজেপি তার আমি সবচেয়ে বড় এখানে প্রতিপক্ষ। একটু ইন্টারাপ্ট করি। এখানে হ্যাঁ। একটা প্যারালেল টানার চেষ্টা করা হয়, যেটা একটু অ্যাড্রেস করাটা জরুরি আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে জয় শ্রীরামের সাথে আল্লাহু আকবারের ডিফারেন্সটা কি? এটা আমি অনেক ইন্ডিয়ানদেরকে বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডাগুলো হয়, সেই প্রোপাগান্ডা ভিডিওজ এর নিচে কমেন্ট করতে দেখেছি আরকি, যে আল্লাহু আকবারের ব্যাপারে একটা প্যারালেল টানার চেষ্টা করা হয়। যে এখন আল্লাহু আকবারের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, ইসলাম ধর্মে কোনো আঞ্চলিকতা নাই। না। হিন্দু ধর্মে আঞ্চলিকতা আছে এবং এটা ওদের ইউনিক বৈশিষ্ট্য, যেটা আমি বললাম যে উত্তর ভারতে এক ধরনের দেবতা পূজিত হন, দক্ষিণ ভারতে এক রকমের। বাংলায় আপনি কখনো অনেক বড় করে গণেশ পূজা হতে দেখেছেন? না। দেখি নাই। মনসা পূজা হতে দেখেছেন? দেখি নাই। না। আমরা দুর্গা পূজা, কালী পূজা, জন্মাষ্টমী এটুকের এগুলো। মধ্যে সীমাবদ্ধ, দেখি নাই। আপনি আবার ইয়াতে যান, পাকিস্তানের কাছাকাছি যে অঞ্চলগুলো আছে ভারতের, সেখানে যান, সেখানে দেবী দুর্গা রূপেই পূজা হন না, উনি ৯ দিনে ৯ রাতে ৯ রূপে পূজা পান, আচ্ছা। এটাকে নবদুর্গা বলা হয়। সুতরাং এই আঞ্চলিকতা, এই ভিন্নতা হচ্ছে হিন্দু ধর্মের ইউনিক বৈশিষ্ট্য। আবার ইসলামের ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে একত্ববাদ, ওয়ান 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 ওয়ান, সব জায়গায় এক জায়গায় সব জায়গায় এক, এক রাসূল, এক আল্লাহ, আবার এক স্লোগান। সুতরাং যেটার ইনহেরেন্ট এন্টিটি হচ্ছে একত্ববাদ, আবার যেটার ইনহেরেন্ট এন্টিটি হচ্ছে ডাইভার্সিটি, তো দুইটাকে তো এক পাল্লায় মাপা যাবে না। সো এই ডিফারেন্সটা আমি কোনো ইন্ডিয়ানকে এখন পর্যন্ত বুঝাতে পারি না যে আল্লাহু আকবার আর জয় শ্রীরামের মধ্যে কিছু কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, মানে এটা তারা বুঝতেও চায় মানে না। ডিসকাশনটাই ডিফারেন্ট ডিসকাশন, ঠিক আছে? মানে অ্যাবসলিউটলি, দুইটার মধ্যে অ্যাবসলিউটলি। হচ্ছে মেলানোর চেষ্টা করে তো লাভ নেই, না, ঠিক আছে? অ্যাবসলিউটলি। এবং এইখানে এই যে এইটাই মানে যে জিনিস মেলে না সেটাকে জোর করে মেলানোর নাম করে হচ্ছে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে, এভাবে ন্যারেটিভ তৈরি করে সাম্প্রদায়িক সহিংসতা তো সাম্প্রদায়িক বাংলাদেশেও সহিংসতা চেষ্টা করা হচ্ছে। প্রচন্ড পরিমাণে চেষ্টা করা হচ্ছে। তো এই ডিসকাশনগুলো আমি আপনাদেরকে অবশ্যই ভাই অনেক ধন্যবাদ জানাই। এই ডিসকাশনগুলো আসা দরকার। তো এটা ১ম যখন জয় শ্রীরাম নিয়ে আমি একটা লেখা লিখলাম আমাদের জুলাই আন্দোলনে, আমাদের যেহেতু আমি বিতর্ক করতাম, হুম। আমাদের বিতার্কিকদের একটা প্ল্যাটফর্ম ছিল নিপীড়ন নিপীড়ন বিরোধী বিরোধী বিতার্কিকদের। সম্মিলিত বিতার্কিক হ্যাঁ, সমাবেশ। হ্যাঁ। তো এই প্ল্যাটফর্মেরই একটা অনলাইন সেমিনার ছিল। তো ওখানে আমি এই বিষয়টা তোলার চেষ্টা করলাম যে আসলে না, আমাদেরকে তো ওইভাবে ডিসকাশনটা আনতে হবে যে জয় শ্রীরাম
বাংলাদেশে আমরা এত বেশি পরিমাণে এখন শুনতেছি, এটা অনেকে আবার বলতেছে কি যে জয় শ্রীরামটা হইতে পারে যে এটা হিন্দু ধর্মকে আমরা উদ্দীপ্ত করার জন্য এই স্লোগানটা আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু স্লোগান ব্যবহার করার ক্ষেত্রে তো পলিটিক্যাল কনটেক্সট চিন্তা করতে চিন্তা হবে করতে বা হবে। সোশ্যাল কনটেক্সট আমাকে চিন্তা করতে হবে, ওই কনটেক্সটের বাইরে তো আমরা যাব না। তো এখন মনে করেন ইউএসএ সবচেয়ে হোয়াইট সুপ্রিমেসিস্ট এলাকার একটা ক্যাফেতে গিয়ে অ্যাজ এ মুসলিম আপনি কি আল্লাহু আকবার বলবেন জোরে জোরে? না, এটা কনটেক্সট তো হ্যাঁ, আপনাকে না চিন্তা ওটা করতে সোশ্যাল হবে, কনটেক্সটেই যায় না। সোশ্যাল কনটেক্সটে যায় না। হ্যাঁ, তো মানে ওখানে সেফটি ইস্যু থাকে, হ্যাঁ। ওখানে অনেক মানে সোসাইটাল আইডিওলজিক্যাল কনফ্লিক্টের জায়গা থাকে। সুতরাং সেই প্রেক্ষাপটে আপনাকে চিন্তা করতে হবে যে কোনটাকে আপনি পুশ করতে পারবেন, তাই না? হুম। এই পুশ করার বিষয়টা যদি আপনি না বুঝেন, এটা তো বেসিক হিউম্যান কমন সেন্স, তাই না? তা না হলে তো এই কনফ্লিক্টগুলো তৈরি হবে। এটাই হচ্ছে কথা। আচ্ছা, মানে আমার মনে হয় যে লং ডিসকাশনটা আমরা শুনলাম, ঠিক আছে? মানে কেন হিন্দুত্ববাদ, হিন্দু ধর্মের ব্যাপারটা আলাদা। এখানে আরো একটা ডিসকাশন আছে যে হচ্ছে কিভাবে হচ্ছে মানে ভারতের পররাষ্ট্রনীতি, আগ্রাসী যে পররাষ্ট্রনীতি, এটার বিরোধিতাকে সবাই কেন যেন হিন্দু ধর্মের প্রতি আগ্রাসন হিসেবে দেখাইতে চায়, মাইনরিটির প্রতি আগ্রাসন হিসেবে দেখাইতে চায়। ঠিক আছে? এবং মানে দ্বৈরথটা যে হচ্ছে ভারতের সাধারণ মানুষের সাথে না। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখছি যে ভারতের কলকাতায় আমাদের পক্ষে কি পরিমাণ মিছিল হয়েছে। ট্রু। ভারতের সাধারণ মানুষের কি পরিমাণ সমর্থন ছিল আমাদের প্রতি। মানে লড়াইটা মূলত হচ্ছে দিল্লির বিরুদ্ধে। দিল্লির যে আগ্রাসন মানে আগ্রাসী যে পররাষ্ট্রনীতি এইটার বিরুদ্ধে। তো এইখান থেকেই হচ্ছে একটু ব্যাক করি। মানে শুরুতে হচ্ছে মোস্তাকের আলোচনাটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে মোস্তাক ইজ আ ট্যাবু ক্যারেক্টার। এখন বাংলাদেশে ট্যাবু ক্যারেক্টার না, মোস্ট পপুলার একটা ক্যারেক্টার আছে। কিন্তু মানে তার যে প্রপার ডিসকাশন সেটাকে করতে দেয়া হয়নি। সেটাকে ট্যাবু বানায় রাখা হয়েছিল। অ্যান্ড দ্য পারসন ইজ শেখ মুজিব। ঠিক আছে? সো শেখ মুজিবের আলোচনাটা একটু ৭২ থেকে শুরু করি। যেহেতু হচ্ছে ৭২ থেকে ৭৫ এই সময়কালে বাংলাদেশের পরিস্থিতি, ৭৪ এর দুর্ভিক্ষ এগুলো নিয়ে হচ্ছে মানে তোরা দীর্ঘ সময় ধরে কাজ করতেছিস এবং হচ্ছে তোরা খুব ফ্যান্টাস্টিক একটা প্রদর্শনীও হইছে। ঠিক আছে? এই প্রদর্শনীটা খুবই ভালো ছিল এবং এটা মানুষকে নতুন করে ভাবতে শিখাইছে। সো ওই ৭২ শুরু করতে গেলে ৭২ এর সংবিধান থেকেই শুরু হয়। যেহেতু আমরা দাবি করি যে আসলে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা এই সংবিধানকে আসলে মানুষজন ছুঁড়ে ফেলে দিয়েছে। এই সংবিধান হচ্ছে বাকশালকে হজম করছে, একাধিক সেনা শাসন হজম করছে। এই বাকশাল হচ্ছে ৯০ পরবর্তী বাংলাদেশের ডেমোক্রেসি নামে যে ক্লাউনারি চলছে সেটাকে হজম করছে। তো এই ৭২ এর সংবিধান থেকে একটু ডিসকাশনটা শুরু করি যে কারণ আমি একটু ডিসকাশনটা শুরু করে দেই। ৭২ এ যে গণপরিষদ হয়, এই গণপরিষদের যারা মেম্বার ছিল, তারা তো হচ্ছে স্বাধীন বাংলাদেশে এমএলএ হিসেবে ম্যান্ডেট নেয় নাই মানুষের। তাদের ম্যান্ডেট তো ছিল ৭০ এর নির্বাচনে পাকিস্তানে থেকে তারা পাকিস্তানের বেটারমেন্টের জন্য কিভাবে কাজ করবে, পাকিস্তানের জন্য কি বেটার পলিসি হুম, ক্রিয়েট করবে, এই ম্যান্ডেট ছিল হুম। তাদের ৭০ এর নির্বাচনে। সো সেই ম্যান্ডেট পাওয়া লোকদেরকে দিয়ে হচ্ছে ৭২ এর গণপরিষদ তৈরি করা হলো এবং সেখানে হচ্ছে আওয়ামী লীগ কিংবা তার সমমনা যারা হচ্ছে বেসিক্যালি এই যে মুজিববাদ, বাঙালি জাতীয়তাবাদকে যারা একনিষ্ঠভাবে সাপোর্ট করে, এই ঘরানার বাইরে সবাইকে এক্সক্লুড করে ফেলা হলো। অন্য সকল পলিটিক্যাল পার্টি, ন্যাপ থেকে শুরু করে এভরিওয়ানকে। ঠিক আছে? সো এই যে সংবিধান এটাকে আদৌ আমাদের সংবিধান ছিল বা এই সংবিধানকে পুঁজি করে ৭২ থেকে ৭৫ পর্যন্ত মুজিবের শাসনকাল কেমন ছিল? যার পরবর্তী পার্ট হিসেবে আমরা হচ্ছে ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত শেখ হাসিনার শাসনামল দেখলাম। আচ্ছা ভাই, আলাপটা ৭২-এর সংবিধানটা ৭২ থেকে না করে আরেকটু আগে যাই। আরেকটু হুম, আগে হচ্ছে স্বাধীন বাংলাদেশ তো ১৯৭২ সালের ১লা জানুয়ারি থেকে না। না স্বাধীন বাংলাদেশ ৭১ হচ্ছে ১৬ ১৬ই ডিসেম্বর ডিসেম্বর। থেকে। হুম, ১৬ই ডিসেম্বর ধরেন ১৭ ডিসেম্বর থেকে আমরা আলাপটা হ্যাঁ, ধরি। ১৭ ডিসেম্বর আমরা তখনও জানি না যে শেখ মুজিব ছাড়া পাবে কি পাবে না, পাবেন। কি অবস্থায় আছে আমরা জানি না। এবং তাজউদ্দিন আহমেদরা আ হুম, যুদ্ধ পরিচালনা করলেন। যুদ্ধ পরিচালনা করার পর তারপর তারা তো দেশে ব্যাক করলেন। ওই সময়টা আসলে পরিস্থিতি কেমন ছিল? এবং শেখ মুজিবুর রহমান যদি ব্যাক না করতেন, hypothetically যদি আমরা চিন্তা করি, তাকে যদি ছাড়া না হতো বা ব্যাক না করানো হতো, হুম, তাহলে তাজউদ্দিন আহমেদ আসলে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতেন? হুম, তাহলে তো এখন আপনারা খেয়াল করে দেখবেন যে তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ কিন্তু হুম, বেশ কয়েকটি ইন্টারভিউ দিয়েছেন ৫ই হুম, আগস্টের পরে এবং হুম, তিনি এত ইম্পোর্টেন্ট কিছু ন্যারেটিভের কথা বলেছেন যে আওয়ামী লীগের অনেক জায়গায়, অনেক প্রেক্ষাপটে তাজউদ্দিন আহমেদের দ্বিমত ছিল। হুম, শেখ মুনি সবসময় বলতেন যে মুজিববাদ এস্টাবলিশ করতে হবে, মুজিববাদ এস্টাবলিশ করতে হবে। তাজউদ্দিনের জায়গা থেকে এরকম একটা স্ট্যান্স ছিল, মানে ইনডিরেক্ট স্ট্যান্স ছিল যে মুজিববাদ তো ওয়েল ম্যান্ডেটেড স্ট্যান্স না। হুম, মুজিববাদের প্রতি আমরা ম্যান্ডেট ডিরেক্টলি নেই নাই এখন হুম, পর্যন্ত। তাহলে প্রশ্নটা কিন্তু সেখানেই। মানে স্বয়ং তাজউদ্দিন আহমেদই কিন্তু আপনার ওই ইউনানিমাস পার্টের মধ্যে আসে না। হুম, অর্থাৎ ডিসেম্বরের দাঁড়ায় যদি ধরেন ডিসেম্বরের ৩১ তারিখ ১৯৭১ আমরা দাঁড়ায় যদি চিন্তা করি, তাহলে যে সংবিধান আসার কথা ছিল যদি শেখ মুজিব না আসতো, হয়তো হইতো না সেটা। না। তার মানে ওখানেই একটা
হুম, মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, এক। হুম, ২ নাম্বার হচ্ছে আপনি যে পয়েন্টটা বললেন যে সংসদ সদস্য যারা ছিল, গণপরিষদ সদস্য যারা ছিল, তারা বেসিক্যালি ওই সময়কার নির্বাচিত ছিল না। না। এখন অনেক আওয়ামী বন্ধু আমার তারা বলে যে নির্বাচিত ছিল না তো কি হয়েছে? আমরা আগে সংবিধান করে ফেলছি। নির্বাচন তো ৭৩ সালে আমরা দিয়েছি। এখন ৭৩ সালে কি নির্বাচন হয়েছে সেটা পরের ব্যাপার। কিন্তু এটা কেমন কথা? আপনি মানে প্রিকুয়েল তো মানে আপনি যখন মুভি তৈরি করে ফেলেন, তারপরে যখন ওইটার আগের ঘটনা নিয়ে মুভি হয় ওটাকে প্রিকুয়েল বলেন। হ্যাঁ, এখন ১ম মুভিকেই যদি আপনি প্রিকুয়েল বলেন তাহলে তো হয় না। ১ম মুভি তো ১ম মুভি, ১ম তাই না? মুভি। এটা তো প্রিকুয়েলের ডেফিনিশন আছে। না। হ্যাঁ, তাহলে তো আগে নির্বাচন হওয়ার কথা ছিল। হ্যাঁ, তারপরে যদি সংবিধান আসে প্রিকুয়েল বলতে পারেন। হ্যাঁ। ওইভাবে প্যাচ লেগে যায়। সুতরাং আওয়ামী লীগ সবসময় করে কি ওই ন্যারেটিভ গুলা এভাবে ওভাবে প্যাঁচায় একটা মানে কনফিউশন তৈরি হুম, করার চেষ্টা করে। তো এখন কথা হচ্ছে ৭২ এর সংবিধানের মধ্যে যে পয়েন্টগুলা ছিল, আবার আপনি সংবিধানের শুরুতে যান। সংবিধানের শুরুতে যদি আমরা যাই মানে একটা পয়েন্ট, স্বাধীনতার ঘোষণাই তো বাংলাদেশে এখন পর্যন্ত অমীমাংসিত। হুম, ঘোষণাটা যে কে দিল? আচ্ছা ধরেন ঘোষণাটা সাপোজ ফর এক্সাম্পল জিয়াউর রহমান দিল। সেই ডিসকাশনে যাওয়ার আগে তো আমাদেরকে আগে ডিসাইড করতে হবে ঘোষণাটা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। হুম। একটা জাতীয় কনসেনসাসে আসতে হবে যে স্বাধীনতার ঘোষণা আমাদের কাছে কোনটা? কোন ডিসকাশন কে আমরা কোন অ্যাকসেপ্ট করি? আলোচনাটাকে ঘোষণা বলব? হুম, নিজে থেকে সময়ের প্রয়োজনে যেই ঘোষণাটা আসছিল সেটা কি স্বাধীনতার ঘোষণা? নাকি কেউ যদি লিখে দিয়ে থাকে সেই লেখা ঘোষণাটা রিডিং পড়াটা কি ঘোষণা? এটা নিয়ে তো আমাদের কোনো ইউনানিমাস আমরা কোনো জায়গায় আসতে পারি না। না। এবং তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ন্যারেটিভ রিসেন্টলি আমি ৫ই আগস্টের পরে তিনি দিলেন যে শেখ মুজিবকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল দেশ স্বাধীনের পরে যে বঙ্গবন্ধু আপনার স্বাধীনতার ঘোষণাটা কোথায়? হুম, তো উনি সন্তোষজনক উত্তর দিতে পারে নাই নাকি সংসদে। এবং ইফ আই এম নট রং কোয়েশ্চেনটা করেছিলেন বেগম মুর্শিদ। উনি নারী সংসদ সদস্য ছিলেন। উনি জানতে হুম, চেয়েছিলেন যে, "বঙ্গবন্ধু আসলে আপনার স্বাধীনতার ঘোষণাটা কোথায়? আমরা জানতে চাই।" তো কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন নাই এবং ওইখান থেকেই ওই ডিসকাশনটা আর আগায় নাই। সুতরাং আমার যদি ঘোষণা যেইটার উপর বেসিস করে সংবিধানটা যাবে, হুম, সেটাই তো ফিক্স নাই। তাহলে হুম, ৭২ এর সংবিধান রিপ্রেজেন্টেটিভ হইল কিভাবে? ১, ২ নাম্বার হচ্ছে এখন যেটা নিয়ে গ্যাঞ্জাম লাগে, আপনি যেটা বললেন যে ২০০৮ এর পর থেকে আওয়ামী লীগ শাসনামল। গ্যাঞ্জামটা এখন ওই যে আবার সেইম গ্যাঞ্জাম। সরকার পরিবর্তন হচ্ছে, স্বাধীনতার ঘোষক পরিবর্তন হচ্ছে। সরকার পরিবর্তন হচ্ছে, স্বাধীনতার ঘোষক পরিবর্তন হচ্ছে। তাইলে এই জায়গাতেই তো আমরা কনসেনসাস তৈরি করতে পারি নাই। তার মানে ৭২ এর সংবিধানের শুরুতেই তো আমাদের গলদ আছে। হুম, তাই না? তাইলে যখন আমরা এখন তো সংবিধান সংস্কার কমিশন চলতেছে। আমাদেরকে এই জায়গাগুলাতে সবার আগে যেটা করতে হবে ডেফিনিশন ফিক্স করতে হবে ভাইয়া। আচ্ছা। ডেফিনিশন যদি ফিক্স না করি তাহলে হবে না। মুক্তিযোদ্ধা কাকে বলে? হুম, যারা ৭১ সালে দেশে থেকে বেতনভুক্ত ছিল, বেতন নিয়েছে। হুম, কিন্তু দেশের পক্ষে তাদের ভূমিকা ছিল। মৌলিক মৌনভাবে হোক, ইনডিরেক্ট ওয়েতে হোক, হুম, যাই হোক। আওয়ামী লীগ অনেক সময় এনাদেরকেও রাজাকার বলেছে। হুম, তো এদেরকে কি আমরা রাজাকার বলবো? নাকি এদেরকে আমরা মুক্তিযোদ্ধা কি বলবো? এদেরকে তো আবার যোদ্ধা বলা যাবে না। কারণ না, এরা তো মাঠে ঘাটে যুদ্ধ করে নাই। করেনি। তাহলে এদেরকে আমরা কি বলবো? মুক্তিকামী মানুষ বলবো? হুম, তো এই ডেজিগনেশন গুলা তৈরি করাটা খুব জরুরি। অ্যাজ লং এজ আপনি এই ডেজিগনেশন গুলা তৈরি করবেন না, সংবিধান তো আপনার মানে কখনোই একটা রিপ্রেজেন্টেটিভ সংবিধান হবে না। আবার যেমন ধরেন একটা গ্যাঞ্জাম আছে। মুক্তিযুদ্ধ আর মুক্তি সংগ্রাম এই ২ টা শব্দ নিয়েও গ্যাঞ্জাম আছে। মুক্তি সংগ্রাম মানে বোঝানো হয় যে আমাদের ২৩ বছরের পাকিস্তানি শাসনামলের যে টোটাল সংগ্রামটা কেউ ৪৭ বলেন পর এটা থেকে। একেবারে ৪৭ এর হুম, পর থেকে। হুম, আবার মুক্তিযুদ্ধ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই যে ৯ মাসের ৯ যে মাসের যুদ্ধটা। যুদ্ধটা। এখন আপনি কোনটা সংবিধান মানে সংবিধানের যে আলোচনাটা শুরু হবে একেবারে হুম, ইন দ্য বিগিনিং অফ দ্য কনস্টিটিউশন সেখানে সংগ্রাম লিখবো না যুদ্ধ লিখবো এটা নিয়েও অনেক হুম, মতামত আছে। সুতরাং এই ডিসকাশন গুলো আমরা আসলে শুরুই করিনি। আমরা আমাদের স্বাধীনতার জন্য যেই আ কি বলবো endeavor গুলা বা স্বাধীনতার জন্য আমাদের যেই প্রচেষ্টাটা, প্রচেষ্টাটা কি ৪৭ থেকে ধরবো? নাকি প্রচেষ্টাটা হচ্ছে ওই ২৬শে মার্চ থেকে ধরবো? এখানেও আমাদের কোনো unanimous ডিসিশন আমরা এখনো নিতে পারি নাই। সুতরাং সবার আগে এখন আসলে সংস্কার কমিশনের কাছে এটা একটা দাবি যে আপনারা কিছু ডেফিনিশন ফিক্স করেন, কিছু ন্যাশনাল কমিটি করেন, কিছু ট্রুথ কমিশন করেন যেটা দিয়ে আমরা আসলে এখন একটা পর্যায়ে আসতে পারবো যে মুক্তিযোদ্ধা কাকে বলে? না হলে বা মুক্তিযুদ্ধ কাকে বলে? আমাদের কাছে মুক্তিযুদ্ধের ডেফিনিশনটা কি? দরকার হইলে এখন তো অনেক স্কোপ আছে। আপনি একটা গণভোট দেন। হুম, আচ্ছা গণভোটও আপনি না দেন। গণভোট করতে অনেক টাকা লাগে। আপনি অনলাইনে জরিপ করেন। ইমেইল আইডি দিয়ে জরিপ নেন। একেবারে আ আপনারা ভালো বলতে পারবেন বা যারা হচ্ছে আইটি সেক্টরের সাথে জড়িত কিভাবে ইউনিক আইডি ব্যবহার করে আমরা সবার কাছ থেকে ওপিনিয়ন কালেক্ট করতে পারি। এখন তো যথেষ্ট অ্যাক্সেস আছে আমাদের। সুতরাং সেই জায়গাগুলো থেকে যদি আপনারা একটা ন্যাশনাল
ঐকমত্যের ভিত্তিতে এই ডেফিনেশনগুলো তৈরি করতে পারেন, তাহলে একটা রিপ্রেজেন্টেটিভ সংবিধান হবে, যেটা আসলে ৭২-এর সংবিধান এখন ছিল না। আর আরেকটা কথা, সংবিধান তো কোনো বেদবাক্য না। না। বাংলাদেশের সংবিধান তো অনেকবার সংশোধিত হয়েছে, তাই না? তো এখন যেটা ৭২ সালে তৈরি করা হয়েছে সেটা ২৪ সালে রেলিভেন্ট নাই হইতে নাই পারে। হইতে পারে। এক্সাক্টলি। সুতরাং বা ওই সময়কার যেই ফিলোসফিটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হ্যাঁ, করা একটা সংবিধান একবিংশ শতাব্দীর স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের জন্য অ্যাপ্লিকেবল কিনা নাই হবে হইতে না। পারে। সময়ের প্রয়োজনে তো এই কারণেই সংবিধান সংশোধন করার কথা বলা হয়। হ্যাঁ, সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো উই শুড বি ওপেন টু সাম থিংস। এগুলা ডিসকাশনের মধ্যে থাকা উচিত। আবার এমন না যে সংবিধানের একটা কথা বলব, আচ্ছা এটা চেঞ্জ করা যায় কিনা? অনেকে আমি দেখলাম কি, আচ্ছা এটা চেঞ্জ করা যায় কিনা? এটা বলার সাথে সাথেই মনে হয় যে মহাভারত অশুদ্ধ হ্যাঁ। হয়ে গেল। মানে না তো ধরা যাবে ব্যাপারটা না। না। ধরা যাবে না। বা আচ্ছা ধরা বাদ দিলাম। আলোচনা করা যাবে না। আচ্ছা এটার প্রোস কি? এটার কনস কি? হুম। এটা কি রাখা যাবে কিনা সংবিধানে? পরে দেখলাম ওই আলোচনায় যাওয়াই যাচ্ছে না। তো এই সংবিধানকেও যে ট্যাবু করে রাখা হইছে, এটা বিশাল বড় একটা প্রবলেম, ১। আর ২ নাম্বার হচ্ছে, আপনি দেখেন শেখ মুজিবের আলোচনায় যদি আমরা একটু ব্যাক করি, ৭২ সালের পরে আমরা হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি থেকে যেটা রিসার্চ করে পেলাম, ৭৩ আর ৭৪ ২ টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। ১ হচ্ছে ৭৩ এর নির্বাচন, আর ২ হচ্ছে ৭৪ এর দুর্ভিক্ষ। হুম, এবং আপনি চিন্তা করতে পারেন যে আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। ওই ৭৪ সালের গভর্নমেন্টটা তো আর বিএনপি সরকার না। না। ৭৪ সালের গভর্নমেন্টটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী সরকার। লীগ। তাদের আমলেই কিন্তু দুর্ভিক্ষ হয়েছে। এবং আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ৭৩ সালে যে ইলেকশনটা হয়েছিল, যে কারণে শেখ হাসিনা যে কারণে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো কেন? যে দলীয় সরকারের অধীনে শেখ হাসিনা বললেন যে তার অধীনে উম সুষ্ঠু ইলেকশন হবে, হবে। বিএনপি আসুক। আসুক। এ কারণে হচ্ছে শেখ হাসিনা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার হুম। দরকার নাই। দরকার তোমরা অন্তত আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, অন্তত আওয়ামী লীগকে বিশ্বাস করো, আওয়ামী লীগ সুষ্ঠু ভোট হ্যাঁ, দিবে। তাহলে আসেন দেখি আমরা ৭৩ এর নির্বাচনে আওয়ামী লীগের অধীনেই তো, হুম, আওয়ামী লীগ সরকার সে সময় ক্ষমতায়, শেখ মুজিবুর রহমান সে সময় রাষ্ট্রের সবচেয়ে হুম, শক্তিশালী ব্যক্তি। সে সময় যে ইলেকশনটা হইলো, আপনি বিশ্বাস করেন এত ন্যাক্কারজনক, জঘন্য ইলেকশন স্বাধীন বাংলাদেশে হবে এটা কল্পনাও করা যায় নাই। একেবারে ভোট চুরি থেকে শুরু করে যারা এমপি ক্যান্ডিডেট তাদেরকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই প্রত্যেকটা নিউজ ছবি সহ গণকণ্ঠ পত্রিকা থেকে শুরু শুরু করে অনেক মেইনস্ট্রিম পত্রিকাতে আসছে। কিভাবে মানে আওয়ামী লীগের ধারের কাছেও নাই এমন মানুষ যারা, যেমন আতাউর রহমান খান ছিলেন, ডক্টর হুম, আলিম আল রাজি ছিলেন, যারা আওয়ামী লীগের ধারের কাছেও নাই। কিন্তু একটা শক্তিশালী বিরোধী মতের রিপ্রেজেন্ট করতেন তারা। তারাও যে পরিমাণ লাঞ্ছনার শিকার হয়েছেন ৭৩ এর নির্বাচনের সময়, সেটা আসলে বলার মতো না। তো আমরা হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি থেকে ওই রিসার্চগুলোই করছি যে আসলে ৭৩ এর নির্বাচন কতটা ন্যক্কারজনক ছিল, কতটা বাজে ছিল, ওই সময় ভোট চুরির মাত্রা কেমন ছিল, ওই সময় যারা বিরোধী প্রার্থী ছিল তাদেরকেও মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হইতো না, যেটা আমরা ২০১৪ ইলেকশনে শুনেছি, শুনেছি। যেটা ২০১৮ ইলেকশনে ইলেকশনে শুনেছি। সুতরাং সেম প্যাটার্ন কিন্তু শেখ হাসিনা এই দেখালেন, বাপকা এই বেটি, ব্যাপকাবিট। বাপকা বেটি। এখন এ কথা বলতে তো আসলে দ্বিধা নাই। এটা হুম, একেবারে রিসার্চ অ্যান্ড ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, আর লাস্টে যেটা ৭৪ এর দুর্ভিক্ষ, এইটাকে, এখানেও একটা শব্দের রাজনীতি আছে ভাইয়া। শব্দের রাজনীতিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। যেটা দুর্ভিক্ষ সেটা তো দুর্ভিক্ষই। কিন্তু আওয়ামী লীগেরা এটাকে দুর্ভিক্ষ বলবে না। এটাকে বলবে খাদ্য সংকট। আচ্ছা। তো এই শব্দের রাজনীতিটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং ওই ট্রিগার থেকেই কিন্তু আমরা আসলে চিন্তা করলাম যে না, ৭৪ এ দুর্ভিক্ষ নিয়ে কিন্তু কাজ করা হয় নাই এবং খুবই সিগনিফিক্যান্ট। আজকে যে পডকাস্টটা আমরা করছি যে ২০২৪ সালে দাঁড়িয়ে, হুম, এই ৭৪ এর দুর্ভিক্ষের কিন্তু ৫০ বছর পূর্তি। সত্যি ৭৪ থেকে ২৪। এই ২৪। ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি এবং আরেকটা সংগঠন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, আমরা একসাথে মিলে হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এভার এক্সিবিশন ৭৪ এর দুর্ভিক্ষের উপর করেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো ৭৪ এর দুর্ভিক্ষ নিয়ে আমরা যে রিসার্চগুলো করলাম সেখানে তো আমরা দেখলাম একেবারে ভয়াবহ চিত্র। ক্ষুধার জ্বালায় মানুষ আত্মহত্যা করছে। মানুষ সন্তান বিক্রি করে দিচ্ছে এবং রেটও ছিল ৳১০ পার বাচ্চা আরকি। এরকম রেট নির্ধারিত ছিল। এবং এগুলো একেবারে মানে রেফারেন্স সহ বলে দেওয়া সম্ভব যে কোথায় হয়েছে। যেমন সন্তান বিক্রি, এটা জামালপুরের ঘটনা। একেবারে রেফারেন্স সহ বলা সম্ভব। চালের দাম হয়ে গেছিল মণ প্রতি হচ্ছে ৳১২০। সেই আমলে ৳১২০ চালের মণ। তারপরে হচ্ছে মানুষ কচু খেয়ে থাকতো, ভাতের মার খেয়ে থাকতো, মাছের কাঁটা ভর্তা করে খেত। যেই কাঁটা ফেলে দেওয়া হতো হোটেল থেকে সেই কাঁটা কুড়িয়ে নিয়ে ভর্তা করে খেত। সুতরাং এই ছিল হচ্ছে আমাদের ৭৪ এর দুর্ভিক্ষের অবস্থা। এখন এই কথাগুলো না এখন বললে না কেমন জানি লাগে। কারণ মানে এই মডার্ন সোসাইটিতে বসে মানুষ কচু পাতা খাচ্ছে ভাত খাচ্ছে। না পেয়ে, এটা হ্যাঁ, ইমাজিন করা হ্যাঁ, পসিবল মানে না। হয় নাকি এটা? হ্যাঁ, এটা আদৌ হইছে কিনা? এটা হইছে। এবং আমি চাইলে আপনাকে ছবি দেখাতে পারবো যে মানুষ কচু পাতা খাচ্ছে, পত্রিকায় সে সময় ছবি আসছে। এটা। আর 30 সেকেন্ডস এ আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ৭৪ এর দুর্ভিক্ষ নিয়ে একটা সমস্যা আছে।
সেই সমস্যাটা হচ্ছে বাসন্তী স্ক্যান্ডেল নামে একটা স্ক্যান্ডেল আছে। হ্যাঁ, একটা জাল জরা ছবি নিয়ে রাখছি। জাল জরা যে ছবিটা। হ্যাঁ। তো বাসন্তী স্ক্যান্ডেলটা আপনি যদি দেখেন, ওখানে যেটা হইছে ২ টা নারী ক্যারেক্টার, একজন হচ্ছে বাসন্তী আর দুর্গতি রানী। তো বাসন্তীর গায়ে হচ্ছে মাছের জাল পরানো ছিল। হুম। যেই জালটা দিয়ে আরকি সে লজ্জা নিবারণ করছে। মানে বুঝানো হচ্ছে যে এতই খাদ্য অভাব এবং এতই বস্ত্রের অভাব, মানুষ হচ্ছে মাছের জাল দিয়ে লজ্জা নিবারণ করছে। তো এই ছবিটা নিয়ে বিতর্ক আছে অনেক। কারণ কি? কারণ যিনি ছবিটা তুলেছেন তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। এই ছবিটা কেউ বলেন স্টেজড একটা ফটো ছিল। কেউ বলেন একটা সেটআপ ছিল সরকারকে কমপ্লিটলি ডিস্টেবিলাইজ করার জন্য। কেউ বলেন যে ছবিটা ট্রু, আবার কেউ বলেন ছবিটা হাফ ট্রুথ। হ্যাঁ? তো নানা রকম ন্যারেটিভ আছে। তো আওয়ামী লীগ করে কি, এই বাসন্তী রানীর ইস্যুটাকে নিয়ে এটাকে প্রোপাগান্ডা হিসেবে প্রুফ করে, এবং এটা প্রুফ করা খুব ইজি প্রোপাগান্ডা হিসেবে প্রুফ করে পুরা ৭৪ এর দুর্ভিক্ষকে প্রোপাগান্ডা হিসেবে প্রুফ করে দেয়। হুইচ ইজ নট দ্য কেস। বাসন্তী রানী, আমি ২ টা রেসপন্স দিব এখানে। বাসন্তী রানী মাছের জাল না হয় পড়েই ছিল, ধরলাম জোর করে তাকে পরানো হয়েছে ছবি তোলার জন্য। কিন্তু তার শরীলটা যে অবস্থায় আছে, একেবারে হাড্ডি বের হয়ে আছে, কঙ্কালসার শরীল যেটা, সেটাই তো বোঝা যাচ্ছে যে ওই সময় খাদ্যের কি পরিমাণ প্রকট অভাব ছিল। ১। আর ২ নাম্বার হচ্ছে বাসন্তীর কথা আপনি ভুলে যান। ওই সময় আরো কত মানে ভয়ংকর বীভৎস ছবি, লঙ্গরখানার ছবি, তারপরে হচ্ছে মানুষ ভুখা মিছিল করছে। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলের বাইরে আর কখনো ভুখা মিছিল হয় নাই। তো ভুখা মিছিলের কথা বলেন, লঙ্গরখানার কথা বলেন, সেই যে বীভৎস ছবি যেগুলো, ওই বীভৎস ছবিগুলো কিন্তু সে সময় অনেক প্রো আওয়ামী পত্রিকাতেই আসছে। যেগুলো আমরা রিসার্চ করে পেয়েছি এবং আমাদের এক্সিবিশনে সেই ছবিগুলো আমরা দেখিয়েছি। সুতরাং বাসন্তী একটা ভুয়া নিউজ, অতএব ৭৪ এর দুর্ভিক্ষ একটা ভুয়া নিউজ। এটা বারবার বলতে ওই গোয়েবেলসের মতো আরকি। বারবার হুম, বলতে, বলতে, বলতে বলতে, এটা বলতে ট্রু হয়ে গেছে। ৭৪ এর দুর্ভিক্ষ আসলে হয়ই নাই, এরকম হয়ে গেল হুম। ব্যাপারটা। কিন্তু এটা যে ভয়ংকর একটা অবস্থা ছিল, এবং এটা নিয়ে স্বয়ং তৎকালীন খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার, উনিও কথা বলতে বাধ্য হয়েছিলেন সংসদে। সুতরাং এই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, প্রোপাগান্ডাকে কাউন্টার ন্যারেটিভ দিয়ে ট্যাকেল করার জন্য আমাদের হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি এই কাজটা করছে। আই গেস বাসন্তী স্ক্যান্ডেল নিয়ে মনে হয় ভাই এত সুন্দর রিসার্চ আর কখনো আগে কেউ করে নাই। আমি অনেক কিছু ক্লিয়ার হইল। হ্যাঁ, এক্সাক্টলি। যে আসলে মানে আমি নিজে দেখেছি যে গত ১৫ বছর বাসন্তী বা ৭৪ এর দুর্ভিক্ষের টপিক আসলেই বলা হতো, এটা তো প্রোপাগান্ডা, হুম, এটা দেশি-বিদেশি ষড়যন্ত্র ইত্যাদি ষড়যন্ত্র। এটা। আর আরো একটা ছোট্ট রেসপন্স এখানে। অনেকে বলে যে ৭৪ এর দুর্ভিক্ষটা না বেসিক্যালি হচ্ছে আ দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল ইত্যাদি। এই কথাটা আসলে খাটে না। কারণ আমরা রিসার্চ করে দেখেছি যে লোকাল আওয়ামী লীগাররা ত্রাণের আটা পর্যন্ত চুরি করেছে। আটা। এবং মানুষ সেই আটা না পেয়ে, মানে যেটা ভালো আটা না পেয়ে পচা আটা নিয়ে লঙ্গরখানা থেকে তাকে চলে যেতে হয়েছে। এবং বস্ত্র চুরি, ত্রাণের চাল থেকে শুরু করে ডাল চুরি, এমন কিছু নাই যে লোকাল আওয়ামী লীগ নেতারা করে নাই। এমনকি ট্রেন থেকে, যেই ট্রেনে করে হচ্ছে আমাদের খাদ্য সহায়তা যাচ্ছে, সেই ট্রেন থেকে পর্যন্ত খাবার চুরি করা হয়েছে। সুতরাং এই লেভেলের যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং সে সময় আপনি গাজী গোলাম মোস্তফার নাম শুনে থাকবেন, হুম। যে মানে যাকে হচ্ছে ১৫ই আগস্টের পর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের সেরা চোর বলেছে। এবং সেই সময়কার ৭৪ এর দুর্ভিক্ষের সময়টা ছিল হচ্ছে গোল্ডেন এরা অফ গাজী গোলাম মোস্তফা। উনি ওই সময় পুরা একদম এই সিন্ডিকেট গুলো নিয়ন্ত্রণ করছেন। সুতরাং এই কথা যদি এখন এসে আমাদেরকে বলেন, বা যে তরুণ প্রজন্মরা নিজ দায়িত্বে রিসার্চ করছে এই বিষয়গুলো নিয়ে, আমাদেরকে যদি এসে বলেন যে আসলে ৭৪ এর দুর্ভিক্ষে আওয়ামী লীগের হাত ছিল না, এটা সেই ওই তথাকথিত এক মহা হুম। ষড়যন্ত্রে আমাদের আ হুম, সব এই সাজানো গুছানো দেশটি এই নষ্ট যে হয়ে গেল। নষ্ট হয়ে গেল। ব্যাপারটা বিদেশ থেকে একদমই এরকম না। ফু দিল, তারপর সব শেষ হয়ে সব গেল। নষ্ট হয়ে গেল। এখন ঠিক যেমন আছে? আমরা আওয়ামী প্রোপাগান্ডা কমেন্ট গুলা দেখি না? হ্যাঁ, যে হ্যাঁ। সমন্বয়কদের কারণে হুম, সাজানো গুছানো দেশ নষ্ট দেশ হয়ে গেল। নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমেরিকা এসে ক্ষমতায় বসায় দিল। ঠিক ক্ষমতায় আছে, আমরা বসায় দিল। আমেরিকাকে এইটা দেই নাই, সেটা দেই নাই। হ্যাঁ, না, সেন্ট মার্টিন সেন্ট চলে গেল। মার্টিন সেন্ট মার্টিন চলে চলে গেল। গেল। এইখান থেকে কোয়েশ্চেনটা করব যে হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি তো হচ্ছে বাংলাদেশের ৭১ পরবর্তী কিংবা ৭১ এর আগের থেকে নিয়ে হচ্ছে হিস্ট্রি গুলো নিয়ে কাজ করতেছে। তো হচ্ছে ভবিষ্যতে কর্মপরিকল্পনা কি এইটা? একটা কোয়েশ্চেন। আর সেকেন্ড জিনিসটা জানার হচ্ছে যে ২০২৪ একসময় আমাদের কাছ থেকে জুলাই গণঅভ্যুত্থান আমাদের কাছ থেকে আস্তে ধূসর স্মৃতি হিসেবে ধূসর স্মৃতি হিসেবে চলে আসবে। এটা হচ্ছে বেসিক হিউম্যান নেচার। যদি এটাকে আমরা প্রপারলি প্রিজার্ভ না করতে পারি। এইটা নিয়ে হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটির কোনো প্ল্যান আছে কিনা?
প্ল্যান তো রিভিল করতে চাই না, কিছু তো মাঝখানে ওই যে কি বলে মানে সাসপেন্স রাখতে হয়, কিন্তু ট্রেইলার তো দেওয়া যায়। তো আমরা বেশ কিছু ইন্টারেস্টিং কাজে হাত দিয়েছি। তো বাংলাদেশে খুব সংক্ষেপে যদি বলি, বাংলাদেশে বেশ কিছু বিতর্কিত বিচার হয়েছে হুম। এবং এই কথা এখন কোনো সন্দেহের অবকাশ নাই যে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। স্পেশালি স্কাইপি স্ক্যান্ডেল, সুখরঞ্জন বলিকে নিয়ে যে বিতর্কটা আছে, ইব্রাহিম কুট্টিকে নিয়ে যে বিতর্কগুলো আছে, তো অনেকগুলো কেসে অনেকগুলো বিতর্ক আছে। তো আমরা চেষ্টা করছি যে এটা প্রুফ করব আমরা যে এখানে আসলে আন্তর্জাতিক মানের ট্রায়াল হয় নাই, এবং অনেক জায়গায় যে আসলে সাক্ষী প্রদানের ক্ষেত্রে যে অনেক গরমিল পাওয়া গেছে, সেই জিনিসগুলো প্রেজেন্ট এবং প্রিজার্ভ করার আমরা চেষ্টা করছি, এবং এটা নিয়ে সামনে আমরা আরো বড় পরিসরে কাজ করব। একই সঙ্গে হচ্ছে বঙ্গবন্ধুর একজন খুনি, আহ, উনি হচ্ছে উনার একটা সাক্ষাৎকার আছে, আপনারা দেখবেন, তৃতীয় মাত্রার জিলুর রহমান উনি করেছেন, হুম। এবং সাক্ষাৎকারটা প্রায় হচ্ছে 5 ঘন্টার একটু বেশি এরকম। ওই সাক্ষাৎকারটার অ্যানালাইসিস নিয়ে আমরা কারেন্টলি কাজ করছি, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে, বা আপনারা যারা আমাদের হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটির গ্রুপে অ্যাড হবেন, তারা দেখবেন সামনে এই সাক্ষাৎকারটার যে কি পয়েন্টস, সেই কি পয়েন্টসগুলো নিয়ে আমরা আলাপ করব। আমি জাস্ট একটা মজার এখানে নোক্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে ইন্টারভিউতে এরকম তথ্য আমরা পেলাম যে অনেকেই জানতো যে শেখ মুজিব সরকারকে হটানো হবে, আচ্ছা। এবং যে ক্লেমটা করা হলো যে সৈয়দ নজরুল ইসলামও নাকি জানতো যে শেখ আচ্ছা। মুজিব সরকারকে সরানো হবে। সরানো। এখন সরানো বলতে মেরে ফেলা হবে কিনা সেটা পরের আলাপ, হুম। কিন্তু উনি জানতো যে এই সরকারকে সরানো হবে। এমনও বয়ান আসছে যে খন্দকার মোস্তাক যতটুকু ইতিহাস বলে যে তিনি এটা এটা জানতেন, এমনও বয়ান আসছে যে তিনি তার চেয়ে অনেক বেশি জানতেন। আচ্ছা। আবার এমনও বয়ান আসছে যে শেখ মুজিবকে উনার বাসায় মেরে ফেলার প্ল্যান ছিল না, ইনিশিয়ালি প্ল্যান ছিল রেসকোর্স ময়দানে নিয়ে কিডন্যাপ করে নিয়ে এসে উনাকে সবার সামনে ফাঁসিতে ঝুলানো। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ ন্যারেটিভগুলো, যেগুলো 5ই আগস্টের পর ইতিহাসের খুবই মানে গোল্ডেন কিছু জিনিস, মানে হুম। গোল্ডেন এই অর্থে যে এগুলা মানে আগে তো কখনো কাউন্টার ন্যারেটিভগুলো আসে নাই, আসলেই। এই ন্যারেটিভগুলো সংরক্ষণ করা অনেক ইম্পর্টেন্ট। সুতরাং কারেন্টলি আমরা এই কাজগুলো নিয়ে আগাচ্ছি, এবং সামনে ইনশাল্লাহ আরো এই টাইপের কাজে আমরা হাত দিব। আর রিগার্ডিং দ্য জুলাই রেভলিউশন, এটা যদি স্পেসিফিক্যালি বলি, আজকে আসার সময় দেখতেছিলাম এই যে কয়েকদিন পরে তো আমাদের ইয়া দিবে, পাঠ্য বই দিবে। হুম। তো পাঠ্য বইয়ে নাকি জুলাই রেভলিউশনের গদ্য অ্যাড হচ্ছে, উইচ ইজ ভেরি গুড, ভেরি গুড, এটা প্রশংসনীয়। বাট আমরা যেটা আসলে মনে করি যে আমাদের জুলাই রেভলিউশন নিয়ে মিডিয়া একটু কম কাজ করছে। মেইন স্ট্রিম মিডিয়া, বা এখন বলতে পারেন ভাই মেইন স্ট্রিম মিডিয়া বলতে কোনটা, প্রিন্ট, ইলেকট্রনিক কোনটা, আমি একেবারে সোজাসাপটা বলে আমাদের চ্যানেলগুলো খুব কম কাজ করছে। হ্যাঁ, একটা চ্যানেলে আমি কোনো মানসম্মত অনুষ্ঠান দেখলাম না জুলাই গণ অভ্যুত্থানের মানুষদেরকে নিয়ে, একটা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান দেখলাম না, একটা সিরিজ রিপোর্ট দেখলাম না, মানে কেমন যেন একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপার। হুম। এবং হুম। অনেক জায়গায় দেখলাম অনেক চ্যানেল তাদের ইউটিউব প্রেজেন্সের মাধ্যমে ক্লিক বেটিং নিউজ হুম। করছে। হুম। সুতরাং আপনি যে বললেন না ধূসর স্মৃতি, এই ধূসর স্মৃতিটা না অনেকটা আমি এই দায়ভারটা আমাদের মিডিয়া মুগলদেরকে দিচ্ছি, যারা এটা নিয়ন্ত্রণ করেন। আবার নিউজ এডিটর যারা, নিউজ রুম এডিটর যারা, তারপরে যারা ওই যে বার্তা সম্পাদক থাকেন যারা, তাদের উপর কিন্তু অনেক কিছু এই দায়টা বর্তায় যে তারা আসলে এই টাইপের অনুষ্ঠানগুলা করছেন না। এখন আমরা তো ইন জেনারেল মানুষ গিয়ে বলতে পারবো না যে এই আপনি একটা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান কেন করছেন না, এটা তাদের মাথায় আসতে হবে। আমরা হয়তো বড়জোর পৌঁছায় দিতে পারি বা এই টাইপের অনুষ্ঠানগুলো করা দরকার। সুতরাং মিডিয়ার এখানে একটা অনেক দায়িত্ব আছে। কেন? কারণ হচ্ছে মিডিয়ার এই আত্ম উপলব্ধিটা অনেক বেশি পরিমাণে দরকার। কারণ শেখ হাসিনার ফ্যাসিজম টিকায় রাখার ক্ষেত্রে মিডিয়ার বিশাল বাজে মানে রকমের পুলিশ ভূমিকা যদি ছিল। হয় ডান হাত, মিডিয়া হচ্ছে সে বাম বাম হাত। হাত, এক্স্যাক্টলি। সুতরাং সেই প্রেক্ষাপট চিন্তা করলে মিডিয়ার ওই আত্ম উপলব্ধিটা তৈরি করতে হবে, এবং সেই জায়গা থেকে আপনি এখন পর্যন্ত একটা অনুষ্ঠানও দেখেছেন যেখানে 10 পর্বের একটি অনুষ্ঠান, যেখানে 10 পর্বে 10 দুগুণে 20 জন জুলাই আন্দোলনের আন্দোলন কর্মীকে নিয়ে স্যালুটেশন জানায় কোনো অনুষ্ঠান? না, এরকম না, আমরা কিছু দেখি নাই কিছু এখন দেখছি পর্যন্ত। না। মানে ধরেন একটা হইল হয়তো, বাট ইট শুড বি ভাইরাল, ইট হুম। শুড বি ব্রট টু দ্য নলেজ অফ দ্য পিপল। সবাই এটা দেখবে, হুম। ফেসবুকে কমেন্ট করবে, শেয়ার দিবে, ইউটিউবে 1 মিলিয়ন ভিউ হবে, তাই না? এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। মানে এক্স্যাক্টলি, জাতির আলোচনা থেকে এগুলো এত দ্রুত তো সরে যাওয়ার কথা ছিল না। এক্স্যাক্টলি, নো, এটা সরে যাওয়ার কথা ছিল না। এবং অনেক গল্প আছে। যাত্রাবাড়ি, আমাদের যেটাকে আমরা স্ট্যালিনগ্রাড বলি, তাই না? হুম। যাত্রাবাড়িতে সেদিন কি হয়েছিল? হেলিকপ্টার থেকে যারা গুলি
ঘটনাটা দেখেছে সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল, হাসপাতালগুলোতে মানুষের যে আর্তনাদ সেটা কিরকম ছিল, তারপরে হচ্ছে ঢাকা না কেবলমাত্র, ঢাকার বাইরে হুম। কুমিল্লা, রাজশাহী, চিটাগং, রংপুর, আবু সাইদ রংপুর, আবু সাইদ, তারপরে হচ্ছে বা অন্যান্য যেই জেলাগুলোর কথা হয়তো আমরা খুব আসে না। ডিরেক্টলি আলোচনা করি না, হ্যাঁ। নরসিংদী, কিশোরগঞ্জ, এখানেও তো আন্দোলন হয়েছে। তাহলে অনেক তথ্য নিয়ে আসতে পারার কথা, সেটা আমরা আনছি না। এখন আরেকটা যেটা হচ্ছে অনেকে স্ব-উদ্যোগে কিন্তু এই কাজগুলো করতেছে। আমারই বন্ধু করছে, আমারই সিনিয়র করছে। বাট যারা ওই যে আপনি বললেন ডান হাত বাম হাত হিসেবে কাজ করেছে, এই ডান হাত বাম হাতদের এখনো আত্ম উপলব্ধিটা কেন হচ্ছে না, বা এত অনেক জায়গা থেকে ভয়েস রেজ করার পরও কেন তারা এটা করছে না, সেটা আসলে একটা কোয়েশ্চেন মার্ক। এখানে আমার একটা মতামত আছে কোশ্চেন মার্কটা জায়গা থেকে আমি ছোট্ট একটা উত্তর দেই। মানে এটা যেটা হচ্ছে যে আমরা মানে এটা আমি যেটা বলি বা আলোচনা করি সেটা হচ্ছে যে মুজিববাদের চেহারাটা শুধু পলিটিক্যাল না। মুজিববাদের একটা কালচারাল চেহারা আছে। এক্সাক্টলি, অ্যাবসোলিউটলি। এবং আমরা যেটা হয়েছে যে ৫ই আগস্টে হয়তো এটার পলিটিক্যাল চেহারাটা হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটার কালচারাল চেহারা যে কি ভয়ংকর হ্যাঁ, এবং এই ঢাকায় মানে মুজিব মানে ভাই ওই যে জাতীয় সঙ্গীতে নিয়ে যদি একটু ডিসকোর্স তৈরি হয়, আমরা রাস্তায় নেমে যাচ্ছি। হ্যাঁ। কিন্তু একেবারে আমাদের উপ-হাই কমিশনে অ্যাটাক হচ্ছে, এইটা নিয়ে তারা কোনো কথা কোনো বলছে না। কথা বলছে না। এবং হচ্ছে যে জেডাই পান্নার মতো ব্যক্তি জুলাই গণহত্যার সময় হচ্ছে সে গণহত্যার বিপক্ষে অবস্থান নেয়। সেও এখন মুজিববাদের পক্ষে কথা বলে। সেও বলে এখানে আওয়ামী লীগের ফিরে আসা উচিত। না, কেন অথচ কিন্তু এই হ্যাঁ, মুজিববাদের স্লোগানগুলো দিয়েই কিন্তু বুয়েটে র্যাগিং হতো। হ্যাঁ, আমি নিজেও র্যাগিং এর ভুক্তভোগী, এবং আচ্ছা। আমাদেরকে যখন মানে ১০ বছর পরে কেউ যদি এসে বলে যে আসো আমরা ছাত্র, মানে এখন তো ছাত্রলীগ রিব্র্যান্ডেড হয়েছে। হ্যাঁ, আমি মানে আমাদের যে অভিজ্ঞতা, এই জেনারেশনের যে অভিজ্ঞতা ছাত্রলীগের ছাত্রলীগের, কাছে। এটা অ্যাবসোলিউটলি রাবিশ হবে যে আমরা তখন ছাত্রলীগকে অ্যাকসেপ্ট করব। নো, অ্যাবসোলিউটলি পসিবল না। ছাত্রলীগ ট্যাগটাই ইটসেলফ একটা প্রবলেম। মুজিববাদের একটা বিশাল বড় এমবডিমেন্ট তো ছাত্রলীগ, তাই না? ছাত্রলীগ। স্লোগানে বলেন, আদর্শে হ্যাঁ, বলেন বা কর্মকাণ্ডে বলেন। হ্যাঁ। সো মুজিববাদ তো আমাদের কাছে ওখানেই নালিফাইড। নালি মুজিববাদ যে একটা মানে ভিলেইনের জিনিস, হুম, হ্যাঁ, এটা যে একটা ভিলেনিয়াস জিনিস। হ্যাঁ, পোকেমনে আমরা যেরকম টিম রকেট বলি, তারপরে অন্যান্য যে কি বলে মার্ভেল মুভিজে, ডিসি হ্যাঁ। কমিক্সের মুভিজে যে ভিলেন গুলা আছে, হ্যাঁ, সো মুজিববাদ তো আমার কাছে মনে হয় সেই ভিলেনের বাদ, হ্যাঁ, ভিলেন বাদ। মানে বাংলাদেশ ইউনিভার্সে হ্যাঁ, সবচেয়ে বড় বাংলাদেশী ভিলেন। ইউনিভার্স যদি চিন্তা করেন হ্যাঁ, তাহলে সেই ভিলেন হচ্ছে মুজিববাদ। কারণ আমরা নিজে দেখছি যে জয় বাংলা স্লোগান দিয়ে কিভাবে পিটাতে আসে, জয় বাংলা স্লোগান দিয়ে কিভাবে র‍্যাগিং দেওয়া হয়, জয় বাংলা স্লোগান দিয়ে কিভাবে রাত ২টার সময় গণরুমে ডেকে নিয়ে কানের নিচে থাপ্পড় দেওয়া হয় এবং কান বন্ধ হয়ে যায়। সেটা তো জয় বাংলা স্লোগান জয় দিয়েই বাংলা করা হয়েছে, স্লোগান। এবং এটা বলতে কোনো দ্বিধা নাই। এবং আমরা নিজেরা এটার ভিকটিম, আমি ভিকটিম, আমার বন্ধু ভিকটিম, আমার সিনিয়র ভিকটিম, আমার জুনিয়র ভিকটিম, আমার ফ্রেশার যে জুনিয়রটা ক্যাম্পাসে ঢুকলো একটা সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে, সে ভিকটিম। তার কাছে গিয়ে আপনি যখন জয় মুজিববাদ বলবেন, এটা কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। আর অ্যাবসলিউটলি। মিডিয়া অ্যাক্টিভ হচ্ছে না এই একটা কারণে। কারণ মিডিয়ার ভেতরে এখনো কালচারাল যে মুজিববাদের যে উইংটা এখনো স্ট্রং। এদেরকে তো ধরা যায় না। কারণ এরা তো ডিরেক্ট কোনো ক্রাইম করে নাই। ইন এ সেন্স। ঠিক আছে? কিন্তু এরা যেভাবে হচ্ছে ফ্যাসিজমকে সার্ভ করে গেছে এবং টিল নাও ফ্যাসিজমের যে আইডিয়া মুজিববাদকে যেভাবে সার্ভ করতেছে এবং যেভাবে কাউন্টার ন্যারেটিভ এরা ক্রিয়েট করতেছে এবং আওয়ামী লীগকে ভিকটিম কার্ড প্লে করার জন্য যে একটা কনটেক্সট সেট হচ্ছে আমি বলব যেটা হয়তো আরো ৬ মাস পরে গিয়ে বোঝা যাবে বাংলাদেশে। ঠিক আছে? সো এই মুজিববাদকের কালচারাল ফাইটটাও যদি আমরা দিতে না পারি তাহলে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে হয়তো একসময় আমরা আ জাস্ট স্রেফ আসার হ্যাঁ, মানে আসার কথা কতিপয় হচ্ছে বিপদগামী তরুণদের দ্বারা হ্যাঁ, অপসারিত হইয়াছেন শেখ হাসিনা যেরকম আমরা ৭৫ এর গল্প শুনি এরকম একটা গল্প শুনতে পারি। বিপদগামী সেনা সদস্যদের। না, তবে আসার কথা হচ্ছে কি বেসিক্যালি আমি যেটা দেখলাম আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা তার উদ্যোগে আজকে খুব সম্ভবত বিপিএল এর থিম সং হুম, লঞ্চ হলো। হ্যাঁ, তো বিপিএল এর পাশাপাশি আমি দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থান থিমেই এবার একেবারে ন্যাশনাল লেভেলে ডিবেট হবে, কুইজ হবে, এবং কিভাবে ইউথ এনগেজমেন্ট করা যায় ২০২৫ সালে তারা সেই কনসেপ্ট গুলা নিয়ে আসছে। সো লেটস সি, আমরা একটু আশায় বুক বাঁধি। কারণ ওই যে কবি বলেছেন, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। সো আশায় বুক বাঁধতে চাই যে কিছু তো কাজ হচ্ছে, আর আমরা তো আছি। আমরা চেষ্টা করছি স্ব-উদ্যোগে, আপনারা চেষ্টা করছেন। এই যে আজকে যে পডকাস্টটাতে আসলাম, হ্যাঁ। ইটসেলফ কিন্তু এই পডকাস্টটাও কিন্তু ৫ আগস্টের আগে কিন্তু এত ফ্রিলি আমরা না, কথা বলতে কখনোই পারতাম না। সম্ভব ছিল না। অনেক কিছু সেন্সর করে কথা বলতে হইতো, যেটা দুর্ভিক্ষ সেটাকে খাদ্য সংকট বলা লাগতো। ঠিক আছে? কিন্তু শেখ এখানে তো মুজিবকে বঙ্গবন্ধু বলা শেখ লাগতো। মুজিবকে বারবার বঙ্গবন্ধু এব বা বঙ্গবন্ধু বললেও তার আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা লাগতো। ঠিক আছে বলতে হইতো যে একমাত্র আপাকে ভুল বুঝায় সবাই। হ্যাঁ। আপা কিছু করে না। না, উনি হ্যাঁ, আওয়ামী লীগের সবাইকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে শেখ কেনা হাসিনা যায় না। কেনা যায় না। কিন্তু সালমান এফ রহমানের সবচেয়ে বড়
বড় পৃষ্ঠপোষক ছিলেন শেখ শেখ হাসিনা। হাসিনা। তো যাই হোক, সেই প্রেক্ষাপটে এই যে আজকে যে পডকাস্টটা আমরা করছি, সেই পডকাস্টটাও কিন্তু আমাদের একটা সেলফ মোটিভেটেড ওয়ার্ক, হ্যাঁ, যেটা আসলে জুলাই গণঅভ্যুত্থানের হ্যাঁ। স্মৃতিটাকে এই বাঁচিয়ে কালচারাল রাখবে। ফাইটে একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করা, এক্স্যাক্টলি, একটু ন্যারেটিভ গুলা তুলে এক্স্যাক্টলি। ধরা। কারণ আপনারা তো এখান থেকে আমার অনেক ক্লিপস নিয়ে রিলসে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাই না? ওইটাও তো মানে চাই ভাইরাল হোক। হবে। মানুষ কাউন্টার ন্যারেটিভ গুলো মানুষ শুনুক। কাউন্টার ন্যারেটিভ গুলো শুনুক। যেমন বাসন্তী স্ক্যান্ডাল নিয়ে আজকে হুম, যেভাবে আমি একটা এই ফরমাল প্ল্যাটফর্মে আলোচনা করলাম, এটা আগে কখনো করা হয় হয় নাই। নাই। বা এই যে খাদ্য সংকট আর দুর্ভিক্ষ, ২ টা যে শব্দের রাজনীতি হুম, আছে, এটা নিয়ে আগে কখনো আলাপ করা আলাপ হয় হয়নি। নাই। সুতরাং এই জায়গাগুলা, ডিসকোর্স গুলা তৈরি হওয়া উচিত। আসলে সোজা কথা হচ্ছে কি, কথা বলা উচিত। কথা হবে। মানে কথা বলতে হবে। ১৫ বছরের অনেক কথা জমে আছে। সেই কথাগুলা বলতে হবে। ইনশাআল্লাহ আমরা একসাথে কথা বলব। ইনশাআল্লাহ।